আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে জেনজেড স্কুল। তোমরা এই জেনজেড স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যখন নবম শ্রেণীতে পড়বে, নবম শ্রেণীতে যে গ্রুপের সাবজেক্ট গুলো আমরা এখানে আপলোড দিব। ওকে, তো দেখো আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর দেখব। আমাদের পরীক্ষায় মোট 15টি হচ্ছে এমসিকিউ আসবে, 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। টোটাল হচ্ছে 25টিতে কিন্তু 25 মার্ক থাকবে। অতএব আমাদের প্রস্তুতিটাও সেই রকম রাখতে হবে যে তুমি যদি বহু নির্বাচনী প্রশ্ন পড়ে যাও, তাহলে এমন ভাবে প্রস্তুতিটা নিবা যেন সেগুলো এক কথায় উত্তরে আসলে সেগুলো যেন তুমি পারো। আবার এক কথায় উত্তরের জন্য যে প্রস্তুতি তুমি নিবা, সেগুলো যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে সেগুলো যেন তুমি পারো, এমন ভাবে প্রস্তুতিটা নিতে হবে। প্রথম প্রশ্ন 1 নম্বর, মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরো তথ্য কিভাবে জানা যায়? আরো তথ্য জানা যায় হচ্ছে তাম্র শাসন থেকে। 2 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি? প্রত্নতাত্ত্বিক উৎস নয় হচ্ছে চর্যাপদ, খ নম্বর হবে। তারপরে 3 নম্বর, নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস হচ্ছে খ নম্বর মৃৎপাত্র, পোড়ামাটির ফলক এবং শিলালিপি। 4 নম্বর প্রশ্ন, গঙ্গারিডাই রাজ্য ছিল গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। 5 নম্বর প্রশ্ন, ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? কারণ দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে। তারপরে 6 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র ছিল কেন? কারণ খাদ্য সংগ্রহের জন্য। তারপরে 7 নম্বর, সমাজের জীবনী ইতিহাস বলতে কি বোঝায়? সমাজের জীবনী ইতিহাস বলতে কি বোঝায়? এটার উত্তর হবে ক নম্বর, মানুষের জীবনে সংঘটিত ঘটনা প্রবাহ। 8 নম্বর প্রশ্ন, ইতি শব্দের অর্থ কি? ইতি শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। 9 নম্বর প্রশ্ন, কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে তাম্রলিপি। 10 নম্বর প্রশ্ন, ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি? প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে ইমারত, ঘ নম্বর। তারপরে 11 নম্বর প্রশ্ন, পান্ডু রাজার ডিবি কোন যুগের সভ্যতা? এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 12 নম্বর, প্রাচীনে বাংলার পশ্চিমাঞ্চলে রাজধানী ছিল কোনটি? রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এরপর 13 নম্বর, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? জাতীয় জাদুঘর আছে ঢাকায় অবস্থিত। 14 নম্বর, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সোনারগাঁওতে অবস্থিত। এরপর 15 নম্বর, পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত? পাহাড়পুর জাদুঘর আছে নওগাঁতে অবস্থিত। এরপরে 16 নম্বর, যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় পর্যটক, ক নম্বর। ফাসিয়ান কোন শতকে বর্তমান ছিলেন? তিনি কোন শতকের লোক? 5ম শতকের। তারপরে 18 নম্বর, লালন জাদুঘর কোথায় অবস্থিত? লালন জাদুঘর কুষ্টিয়াতে অবস্থিত। তারপর দেখো 19 নম্বর, সুলেমান কোন দেশের ছিলেন? সুলেমান ছিলেন আরব দেশের। 20 নম্বর, ফাসিয়ান কোন দেশের ছিলেন? ফাসিয়ান ছিলেন চৈনিক দেশের। কার বর্ণনা থেকে আমরা বাংলার জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? তিনি হচ্ছেন ইবনে বতুতা, এটা ঘ নম্বর। 22 নম্বর, বাংলাদেশের 2500 বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্বের স্বীকৃতি দানকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী? এটা অধিক উপযোগী হচ্ছে ওয়ারী বটেশ্বর। 23 নম্বর, রফিক স্যার ইতিহাসে ছাত্রদের তার বিদ্যালয়ের একটি অতি পুরাতন ভবন দেখালেন এবং বললেন এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। রফিক স্যারের স্কুলের ভবনটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? প্রত্নতাত্ত্বিক ধ্বংস অবশেষ। তারপরে 24 নম্বর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে বোঝায় কোনগুলোকে বোঝায়? বোঝায় হচ্ছে ঐতিহাসিক তথ্য প্রদানমূলক বস্তু এবং তথ্য প্রদানকারী ব্যক্তি। এর আনসার হবে ক। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হচ্ছে কোনগুলা? ক নম্বর, বগুড়ার মহাস্থানগড়, খ নম্বর নরসিংদীর ওয়ারী বটেশ্বর। তারপরে দেখো এখানে এটার আনসার হবে ক। নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট 1 হচ্ছে বলা আছে আবির 8ম শ্রেণীর বইয়ে
ঈদ সিং সম্পর্কে জানতে পারে। তারপর দৃশ্যপট 2 বলছে আসিফ বাংলায় আগত ফাসিয়ান সম্পর্কে জানার জন্য গবেষণা গ্রন্থ পড়ছে। তো এখানে বলছে যে দৃশ্যপট 1 আবিরে জানা ঈদ সিং কোন দেশের পর্যটক ছিলেন? তিনি ছিলেন চৈনিক পর্যটক। তারপর দৃশ্যপট 2 আলিফের দেখা ফাসিয়ান কে ছিলেন, কি ছিলেন? তিনি ছিলেন একজন পর্যটক। তারপর দেখো এখানে বলছে নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যপট 1 বলছে আনিকা তার মায়ের সাথে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর বেড়াতে যায়। আর দৃশ্যপট 2 হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্ররা শিক্ষা সফরে ঢাকা জাতীয় জাদুঘরে গিয়ে একটি তাম্রলিপি দেখতে পারে। এখন 28 নম্বর দৃশ্যপট 1 আনিকার বেড়াতে যাওয়া লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে সোনারগাঁও জেলায় অবস্থিত। 29 নম্বর দৃশ্যপট 2 ছাত্ররা জাতীয় জাদুঘরে ইতিহাসের কোন উপাদান দেখতে পেল? ইতিহাসের তাম্রশাসন, তো তাম্রলিপি দেখতে পেল, এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পেল। তারপর নিচে প্রেক্ষাপট পড়ো এবং 30 নং প্রশ্ন উত্তর দাও। রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লায় ময়নামতি জাদুঘর পরিদর্শন যায়। সেখানে সে মুদ্রা, তার শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি দেখতে পায়। 30 নম্বর বলছে রিমা ময়নামতি জাদুঘরের ইতিহাসের কোন উপাদান দেখতে পায়? দেখতে পাচ্ছ অলিখিত উপাদান। তারপর নিচে প্রেক্ষাপটটি পড়ো 31 এবং 32 নং প্রশ্ন উত্তর দাও। দৃশ্যপট 1 বলা হচ্ছে যে সোনাপুর স্কুলে শিক্ষার্থীরা কুমিল্লার শালবন বিহার দেখতে গেল। সেখানে তারা মাটির নিচ থেকে উদ্ধার করা বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শনের ধ্বংসাবশেষ দেখতে পেল। দৃশ্যপট 2 ফাইজা মুক্তিযুদ্ধ জাদুঘরে গেল। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের লেখা বিভিন্ন চিঠি, মুক্তিযুদ্ধের উপরে লেখা বিভিন্ন বই ইত্যাদি দেখতে পেল। এখন প্রশ্ন হচ্ছে দৃশ্যপট 1 বর্ণিত শিক্ষার্থীদের লেখা কুমিল্লার শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে বাংলাদেশের অতি সম্প্রতি আবিষ্কৃত কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মিল রয়েছে? এটা হচ্ছে ওয়ারী বটেশ্বরের প্রত্নতত্ত্ব। দৃশ্যপট 2 ফাইজা মুক্তিযুদ্ধ জাদুঘরে কোন উপাদান রেখেছে? কোন উপাদান হচ্ছে অলিখিত উপাদান। তো আমরা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা শেষ করলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক কথায় উত্তর। প্রথমটা হচ্ছে কে সবসময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন? কাজী নজরুল ইসলাম। 2 নম্বর প্রশ্ন ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে কি হিসেবে চিহ্নিত করেছিলেন? রাজদ্রোহী। ঠিকই, দেখো যে কোনো দেশের যে সরকার থাকবে সেই সরকারের যতই অন্যায় করুক না কেন, সেই সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করো আর যাই করো, সে তোমাকে দেশদ্রোহী বা রাজদ্রোহী ঘোষণা দিবে। তো কাজী নজরুল ইসলামও ওই সময় ব্রিটিশদের বিরোধী ছিল, কারণ ব্রিটিশরা অন্যায় অত্যাচার করতো, এজন্য তাকে রাজদ্রোহী উপাধি দিয়ে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল। আমাদের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন কি হিসেবে? বিদ্রোহী কবি হিসেবে। কখন থেকে ব্যবসায়ীরা হালকাথার আয়োজন করেন? বাংলা সন চালুর পর থেকে। 6 নম্বর প্রশ্ন হালকাথা কবে অনুষ্ঠিত হয়? বঙ্গাব্দের 1ম তারিখে। সংস্কৃতির অন্যতম প্রধান উপকরণ কোনটি? সমাজ। 8 নম্বর হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসের কয়টি প্রধান উপাদানের কথা জানতে পারি? 2টা। চর্যাপদ সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কোন ধরনের উপাদান? সাহিত্যিক উপাদান। তারপরে 10 নম্বর তাম্রশাসন কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক উপাদান? প্রত্নতাত্ত্বিক উপাদান। 11 নম্বর প্রাচীনকালের নানান ভাষায় লিখিত গ্রন্থাদি ও দলিলাদি যে সাহিত্যিক নিদর্শন তা পাঠোদ্ধারের কাজ মূলত কাদের? লিপিবিদ্যার পারদর্শী ভাষাবিদগণের। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য জানতে প্রাপ্ত 2টি সাহিত্যিক উৎসের নাম কি? সাহিত্যিক উৎসের নাম হচ্ছে রামচরিতম এবং শব্দ প্রদীপ। 13 নম্বর প্রাথমিক উৎসকে কি নামে অভিহিত করা হয়? মৌলিক উৎস। 14 নম্বর উৎস বা উপাদানে প্রাপ্ত তথ্য সব তথ্যই কি সত্য? না, সত্য নয়, মিথ্যা হতে পারে। সাধারণ অব্দ বলতে বাংলার কোন সাল থেকে ধরা হয়? ত্রয়োদশ সাল থেকে। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কোনটা? পাণ্ডু রাজার ডিবি, যা বাংলার পশ্চিমবঙ্গে অবস্থিত। বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটা? মস্তানগড়, যা রাজধানী হিসেবেও গড়ে উঠেছিল। কি ইতিহাস রচনাকে বাধাগ্রস্ত করে থাকে? যে কোনো প্রকার অতিরঞ্জন, যে কোনো কিছু অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, তাই না? পাণ্ডু রাজার ডিবি এটি কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 20 নম্বর প্রশ্ন বাংলার প্রাচীনতম একটি সুন্দর
সমুদ্র বন্দরের নাম লেখো। তাম্রলিপি, তাম্রলিপ্তি। প্রাচীন বাংলার পশ্চিমাঞ্চলে রাজধানী ছিল কোনটা? কর্ণ সুবর্ণ। 22 নম্বর, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? রাজধানী ঢাকা শহরে অবস্থিত, তাই না? ঢাকা অবস্থিত। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওতে। 24 নম্বর, পাহাড়পুর জাদুঘর কোথায় অবস্থিত? নওগাঁতে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে তাম্রশাসন। 26 নম্বর, তাম্রশাসন লিখতে হতো কোন মাধ্যমের উপরে? তাম্রপট্ট বা তামার পাতের উপর খোদাই করে তাম্রশাসন লিখতে হতো। আঞ্চলিক বাংলার কতগুলো তাম্র শাসন পাওয়া যায়? 5 শতাধিক, প্রায় 5 শতাধিক, মানে 500 এর বেশি। তারপর 28 নম্বর, মৃৎপাত্র তৈরির অন্যতম প্রধান কাঁচামাল কোনটা? মাটি। মাটি ছিল মৃৎপাত্রের তৈরির অন্যতম উপাদান। অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ পাওয়া যায় কোথায়? পোড়ামাটির ফলক চিত্রে। তারপর 30 নম্বর, ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছিলেন? মেগাস্থিনিস, সাধারণ পূর্বাব্দ 4th শতকে। 31 নম্বর, বৌদ্ধ ধর্মের নানা ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্য কারা এসেছিলেন? চৈনিক পর্যটকগণ এসেছিলেন। 32 নম্বর, ফাসিয়ান কোন শতকে বর্তমান ছিলেন? 5ম শতকে বর্তমান ছিলেন। ফাসিয়ান কোন দেশের পর্যটক ছিলেন? চীনের পর্যটক ছিলেন। 34 নম্বর, শুআন জাং কি নামে পরিচিত ছিলেন? হি এং সাং নামে পরিচিত ছিলেন। হিউ এন সাং নামে পরিচিত ছিল। তারপরে 35 নম্বর, আরব বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন জিনিসের তথ্য পাই? সূক্ষ্ম সুতি বস্ত্র, সুগন্ধি কাঠ সহ অন্যান্য বর্ণনায়। সুলাইমান কে ছিলেন? আরব বণিক ছিলেন সুলাইমান। 37 নম্বর, পর্যটকের মধ্যে প্রায় সকলে বাংলায় কোন বিষয়টির উল্লেখ করেছিলেন? তুলার তৈরি মসৃণ সুতি বস্ত্র কথা উল্লেখ করেছিলেন। কার বর্ণনা থেকে আমরা বাংলার জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? ইবনে বতুতা। দেখছো, এটা কিন্তু এমসিকিউ তে ছিল। 39, একজন সৈনিক পর্যটকের নাম লেখো। ফাসিয়ান। মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে কি প্রচলিত ছিল? সোনা, রূপা, তামার পয়সা প্রচলিত ছিল। 41 নম্বর, যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদের কি বলা হয়? পর্যটক বলা হয়। 42 নম্বর, ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন কোন গভর্নর জেনারেল? লর্ড বেন্টিঙ্ক। 43 নম্বর প্রশ্ন, 18 শতকের শুরুতে পৃথিবীর অর্থনীতির কত শতাংশ ভারতবর্ষে ছিল? 23%। বাবা, অনেক বেশি। 44 নম্বর, মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। তারপর দেখো এখানে 45 নম্বর, ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত? কুমিল্লায়। এগুলো কিন্তু আমাদের সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত? ময়মনসিংহ ও রাঙ্গামাটিতে। লালন জাদুঘর কোথায় অবস্থিত? কুষ্টিয়ায়। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জাদুঘর কোথায় অবস্থিত? কুষ্টিয়াতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে। তারপরে প্রশ্ন হচ্ছে 50 নম্বর, তাম্রলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় পাওয়া যায়? ভারতের পশ্চিমবঙ্গের তমলুক জেলায় পাওয়া যায়। আরব নাবিক এবং বণিকদের বর্ণনায় আমরা বাংলার কোন সময়ের তথ্য পাই? নবম শতকের পর হতে ত্রয়োদশ শতক পর্যন্ত সময় তথ্য পাই। 52 নম্বর, সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপ করে কারা এবং কখন? আরব বণিকরা 8ম সাধারণ অব্দ থেকে সমুদ্র বাণিজ্যের উপর একক কর্তৃত্ব আরোপ করে। 53 নম্বর, মধ্যযুগেও বাংলার কোন বস্ত্র বিপুল খ্যাতি অর্জন করেছিল? বাংলায় উৎপাদিত তুলা দিয়ে তৈরি সূক্ষ্ম সুতি বস্ত্র যা মসলিন নামে বিপুল খ্যাতি অর্জন করেছিল। 54 নম্বর, মধ্যযুগে সাধারণ মানুষ বিনিময় মাধ্যম হিসেবে কিসের ব্যবহার করত? সাধারণ মানুষ কড়ির মাধ্যম বিনিময় করত। সতীদাহ প্রথা বিলোপ করেন কোন ভারতীয় রাজা রামমোহন রায়। মেগাস্থিনিস কর্তৃক লিখিত গ্রন্থের নাম কি? ইন্ডিকা। পহেলা বৈশাখ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? পহেলা বৈশাখ বলতে বৈশাখ মাসের প্রথম দিনকে বোঝানো হয়েছে। তো এই ছিল আমাদের এই অধ্যায় থেকে এক কথায় উত্তর এবং এমসিকিউ। তো তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে। তোমাদের অন্যান্য প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক অধ্যায়ের উপরে
সাজেশন পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা, হোম পেজে চলে আসার পরে যে প্লেলিস্ট অপশনটা আছে, এই প্লেলিস্ট অপশনটা চালু করে দিলে মানে দেখলেই এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা লাগবে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। এটা তোমরা আমাদের সাথে থাকলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।